ইংরেজিতে পাশ করার জন্য ইংরেজির যে লিখিত অংশ থাকে ওই লিখিত অংশ কিন্তু খুবই সহায়ক হয়। তুমি যে পরীক্ষা দিতে যাও ইংরেজিতে তোমার কি হয়, রিটেন অংশে কিন্তু অনেক বেশি নম্বর থাকে। এখন তুমি যদি রিটেন অংশে খুব ভালো নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজিতে পাস হয়ে যায়। এখন ইংরেজি রিটেনের ক্ষেত্রে একটা যে কমন সমস্যা হয় যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল থাকলে প্রচুর মুখস্থ করতে হয়, আর বেশি মুখস্থ করলে কি হয়, পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না বা সরাসরি কমন পড়ে না। এক্ষেত্রে কিন্তু তোমার ভালো লিখতে পারা যায় না, আর নম্বরও কম আসে। যারা স্টুডেন্ট ভালো তাদেরও কিন্তু পরীক্ষার হলে কমন না পড়লে লিখতে সমস্যা হয়ে যায়। এজন্যই কিন্তু এই যে আজকে তোমাদের এই প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করতেছি যে একটি প্যারাগ্রাফ মনে রেখে বা পড়ে তুমি কিভাবে যত প্যারাগ্রাফ আসুক পরীক্ষায় তুমি লিখে আসতে পারবে। এটা আসলে যারা একেবারেই কম পড়াশোনা করে তাদেরও যেরকম হেল্প হবে, ঠিক তেমনই যারা অনেক ভালো স্টুডেন্ট তাদেরও হেল্প হবে, কারণ পরীক্ষায় কমন না পড়লে তো লিখে তো আসতে হবে, তখনই তা হেল্প করবে। আর আজকে আলোচনা করতেছি প্যারাগ্রাফ নিয়ে। এরপরে রিটেনের অন্য যে অংশগুলো রয়েছে যেমন তোমার লেটার বা এই ধরনের যে টপিকগুলো রয়েছে আরও স্টোরি আমি আলোচনা করব। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথেই থাকো। আমি আস্তে আস্তে ওই টপিকগুলো আপলোড দিব। তাহলে আজকে শুরু করি। প্রথমে আলোচনা করব গুড সাইড নিয়ে প্যারাগ্রাফের। গুড সাইডের তুমি এই যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ নিচে লেখা, এই যে দেখো একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, এই যে নিচে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে তোমার। এই ফরম্যাটটি তোমার শুধু মুখস্থ করতে হবে। তারপরে তোমার গুড সাইড রিলেটেড, গুড সাইড মানে কি একটা প্যারাগ্রাফের কি ভালো দিক, তাই না? একটা প্যারাগ্রাফের ভালো দিক হচ্ছে কি গুড সাইড। এখন দেখো এই যে গুড সাইডে কিন্তু এই যেগুলো পরীক্ষায় বেশিরভাগই আসে আমি কিন্তু সেইগুলোই স্লাইডে দিয়েছি। ভ্যালু অফ টাইম বলো, তারপরে অনেস্টি বলো, ডিসিপ্লিন বলো, তারপরে অ্যাম্বিশন বলো, মানে যেগুলো তোমার পরীক্ষায় বারবার আসে আমি সেইগুলোই স্লাইডে দিয়েছি। আর এর বাইরেও তোমার যদি গুড সাইড আসে, এখন কীভাবে বুঝবা? তুমি কিন্তু একটা টপিক কিন্তু তুমি পড়লেই বুঝবা। যেমন এই যে তোমার ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার একটা চরিত্র অবশ্যই কি, তাহলে বুঝতে হবে কি এটা ভালো দিক দিয়েই বলছে, ঠিক আছে? তখন তোমার এই যে তুমি এই যে স্টার চিহ্ন দিয়েছি আমি, দেখো যেখানে স্টার চিহ্ন দিয়েছি আমি সেখানে কি করতে হবে, সেখানে তুমি যে প্যারাগ্রাফটা পরীক্ষায় আসবে ওই প্যারাগ্রাফের টপিকের নামটা শুধু এই জায়গায় লিখে দেবা। মনে করো যে অনেস্টি আসলো, তাহলে যে স্টারের জায়গায় শুধু অনেস্টি লিখে দেবা, এই স্টারের জায়গায় অনেস্টি লিখে দেবা, আর এই জায়গায়ও অনেস্টি লিখে দেবা। শুধু স্টার যেখানে রয়েছে সেখানে তুমি অনেস্টি লিখে দেবা। এইভাবে গুড সাইডের মানে যে প্যারাগ্রাফ মানে ভালো দিক সম্পর্কে লিখতে বলছে সেইগুলোর শুধু টপিকগুলো এখানে লিখে দেওয়া, তাহলে তোমার একটা প্যারাগ্রাফ কিন্তু হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তোমার মুখস্থ করতে হবে। কেমন করতে হবে? তোমার আমি জোর করে মুখস্থ করতে বলতেছি না, তুমি এটা কাগজে লিখে তুমি তোমার টেবিলের সামনে রাখো, তুমি বারবার পড়ো, দেখবে তোমার এমনিতেই মনে থাকবে। তুমি মুখস্থর প্যারা নেওয়ার দরকার নাই, এভাবে তুমি বারবার পড়লে তোমার এমনিতেই মনে থাকবে, ঠিক আছে? আর একটা রয়েছে আমাদের ব্যাচ সাইড। এই ব্যাচ সাইডেও সেই একই কথা, যেগুলো আমাদের খারাপ দিক রয়েছে। যেমন তুমি জানো যে এয়ার পলিউশন কিন্তু খারাপ, মানে কি বায়ু দূষণ। এয়ার পলিউশন মানে কি বায়ু দূষণ খারাপ। এখন তুমি পরীক্ষা যখন আসবে তখন কি তোমার এই এয়ার পলিউশন নিয়ে কিন্তু লিখতে হবে। শুধু এই যে তোমার টপিক আছে এই টপিকের এখানে তুমি এয়ার পলিউশন লিখে দেবা। যেখানে টপিক আছে এখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নর ওখানে শুধু তুমি এয়ার পলিউশন লিখে দেবা, তোমার সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এখন তোমার একটা কাজ আছে কি, তোমার যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশিবার আসছে ওই প্রশ্নগুলোর মানে প্যারাগ্রাফগুলো এখানে তোমার দেওয়া আছে স্লাইডে। এর বাইরেও তুমি তোমার সিলেবাসে দেখতে পারো যে কোনগুলো গুড সাইড আর কোনগুলো ব্যাড সাইড। তুমি নিজেই কিন্তু ওগুলো দেখে কিন্তু তুমি আলাদা করতে পারো, ঠিক আছে? এভাবে কিন্তু তুমি খুব সহজেই এই ব্যাড সাইড কিন্তু মনে রাখতে পারো।
এখন তোমাকে একটু বলে দিব যে কোনটার কোন মিনিং, তাই না? দেখো প্রথমে কি আছে আমাদের, প্রথমে আছে এনভায়রনমেন্টাল পলিউশন আছে, এটা মানে কি পরিবেশ দূষণ। তারপরে এয়ার পলিউশন আছে, এটা মানে কি তোমার বায়ু দূষণ। তারপরে টেরোরিজম আছে, এটা মানে কি সন্ত্রাসবাদ, ঠিক আছে। আর টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস মানে কি, মানে ক্যাম্পাসে যে সন্ত্রাসবাদ আছে। তারপর ট্রাফিক জ্যাম তো জানোই, ট্রাফিক জ্যাম কি, লোডশেডিং মানে কি বিদ্যুৎ বিভ্রাট, তার রোড অ্যাক্সিডেন্ট এটা তো জানো। ড্রাগ অ্যাডিকশন মানে কি মাদকাসক্তি। তার ডেঞ্জারাস অফ স্মোকিং মানে কি, মানে ধূমপানের যে ক্ষতিকর দিক। তার আর্সেনিক পলিউশন মানে কি আর্সেনিক দূষণ। তারপরে যে চাইল্ড লেবার আছে মানে শিশু শ্রম। তারপরে অ্যাসিড থ্রোয়িং মানে অ্যাসিড নিক্ষেপ। তারপরে করাপশন মানে কি দুর্নীতি। তার পপুলেশন প্রবলেম মানে কি, মানে জনসংখ্যা নিয়ে যে একটা সমস্যা রয়েছে আমাদের দেশে, ওই সমস্যা। এগুলো ছাড়াও তোমার সিলেবাসে যদি এর থেকে বেশি কিছু থাকে ব্যাড সাইড, তুমি এখানে লিখে নেবা, ঠিক আছে। আর গুড সাইডের ক্ষেত্রে একই কথা, তুমি এটা কাগজে লিখে নিবা, তোমার সামনে রাখবা পড়ার টেবিলের সামনে। আরও কিছু যোগ করতে পারো, এই যে যে তোমার সেলাইডে যে গুড সাইডের যেগুলো দেওয়া আছে যতগুলো, ঠিক আছে, এর বাইরেও তুমি আরও কিছু যোগ করতে পারো তোমার যেগুলো ভালো মনে হয়, ঠিক আছে। আর না যোগ করলেও সমস্যা নাই, তুমি তো জানো যে গুড সাইড আসলেই তুমি এই গুড সাইডের জায়গায় স্টারের জায়গায় ওই টপিকটা লিখে দেবা। আর আরেকটা রয়েছে কি সায়েন্টিফিক থিং নিয়ে, এইটা তুমি কিন্তু গুড সাইড আর ব্যাড সাইডের ভিতরে ফেলতে পারো না। যেমন তুমি মোবাইল ফোন নিয়ে যখন লিখতে যাবা তখন কিন্তু তুমি শুধু মোবাইল ফোনের ভালো দিক নিয়ে কিন্তু লিখতে পারতেছো না, তার কিন্তু খারাপ দিকও আছে। এজন্য তোমার যখন সায়েন্টিফিক থিং আসবে, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, স্যাটেলাইট, এই ধরনের অনেক কিছু আসতে পারে, তখন সেক্ষেত্রে তুমি কি করবা, এই টপিকের জায়গায় তোমার এই যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্নের জায়গায় তুমি ওই টপিকটার নাম লিখে দেবা। আর এটা খুব কম আসে প্রশ্ন, তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে গুড সাইড আর ব্যাড সাইড, এখান থেকেই প্রশ্ন চলে আসে, কিন্তু মাঝে মাঝে তোমার এইভাবে দুই একটা চলে আসতে পারে। এজন্যই এইটা তুমি একটু চোখ বুলিয়ে নিবা, যাতে যদিও চলে আসে তোমার লিখতে যাতে সমস্যা না হয়। তাহলে আজকে ছিল তোমার এই প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা। আরও সামনে তোমার বাকি যেগুলো টপিকে তোমাদের সিলেবাসে যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। এজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোন টপিকে তোমাদের সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ কি তুমিও যেন উপকৃত হচ্ছ, তোমার বন্ধুও যেন উপকৃত হয়। আর একজন মানুষ হিসেবে তোমার সকলের উপকার করা উচিত। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রইল।